নমস্কার, টার্গেট কম্পিটিটিভ এক্সাম চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আজকে ভারতের অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমির একটি গুরুত্বপূর্ণ টপিক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর থেকে যে সমস্ত কোশ্চেন্সগুলো পরীক্ষাতে আসে, আশা করছি এই ভিডিওটি দেখার পর আমরা সেই সমস্ত কোশ্চেন্সগুলোর আনসার অতি সহজেই করতে পারবো। তো শুরু করছি আজকের টপিক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে কি বলছে, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ established অন এপ্রিল 1, 1935। 1935 সালে 1 এপ্রিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়। ইন অ্যাকর্ডেন্স ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1930। 1934 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট মোতাবেক 1935 সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়। দ্য সেন্ট্রাল অফিস অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক ওয়াজ ইনিশিয়ালি established ইন ক্যালকাটা। তাহলে প্রথমত কলকাতাতে রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় অফিস হিসাবে দেখা গেলেও পরবর্তী সময়ে পার্মানেন্টলি মুভ করে রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল অফিসটি মুম্বাইতে 1937 সালে। ঠিক আছে, দো অরিজিনালি প্রাইভেটলি ওন্ড, মানে রিজার্ভ ব্যাঙ্কটা প্রথমত প্রাইভেট সংস্থা হিসাবে বিকশিত হলেও পরবর্তী সময় অর্থাৎ 1949 সালে সেটা জাতীয়করণ হয়ে যায়, ন্যাশনালাইজ হয়ে যায়। তাহলে রিজার্ভ ব্যাঙ্ক কবে জাতীয়করণ হয়? 1949 সালে। রিজার্ভ ব্যাঙ্ক ইজ ফুললি ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের একটা স্বশাসিত সংস্থা হলো রিজার্ভ ব্যাঙ্ক। ঠিক আছে, এবারে দ্য বেসিক ফাংশন অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অ্যাজ, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের বেসিক ফাংশনটা কি আছে না, ইস্যু অফ ব্যাঙ্কস নোট, অর্থাৎ ব্যাঙ্ক নোট ইস্যু করা, প্রকাশ করা, ছাপানো। তাছাড়া কি আছে, ব্যাঙ্ক নোট ছাপালেই হবে না, ছাপাতে হবে কিভাবে না, মনিটারি স্ট্যাবিলিটি, অর্থাৎ অর্থনৈতিক স্থিতাবস্থা যাতে বজায় থাকে সেই দিকটা খেয়াল রেখে রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন ধরনের ব্যাঙ্ক নোট ছাপায় আর কি। এবারে ইচ্ছা হলো মানে গাদা টাকা ছাপিয়ে দিলাম এমন কোনো ব্যাপার নয়, মনিটারি স্ট্যাবিলিটির কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক নোট ছাপায়। দ্য রিজার্ভ ব্যাঙ্কস আর গভর্ন বাই সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস। তাহলে রিজার্ভ ব্যাঙ্কটা গঠিত হয়েছে কিভাবে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরদেরকে নিয়ে। এবারে এই বোর্ড ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন কিপিং উইথ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 সালের সেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট মোতাবেক সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর তারা কি করে, এই রিজার্ভ ব্যাঙ্ক পরিচালনা করে। নেক্সট স্লাইডে আসছি, কম্পোজিশন অফ রিজার্ভ ব্যাঙ্ক, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক কাদের কাদেরকে নিয়ে গঠিত। এখানে আমরা আগেই বলেছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ কন্ট্রোল বাই এ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরদেরকে নিয়ে বা ডাইরেক্টররাই কিন্তু রিজার্ভ ব্যাঙ্ককে কন্ট্রোল করে। দ্য ডাইরেক্টরস আর অ্যাপয়েন্টেড ফর এ 4 year টার্ম, অর্থাৎ 4 বছরের জন্য এই সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরসের সদস্যরা মনোনীত হন। এটা কিন্তু ওই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট মোতাবেক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার সেই সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরদের সদস্যদেরকে নিয়োগ করেন। দ্য সেন্ট্রাল বোর্ড কনসিস্ট অফ, তাহলে সেই যে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর তাদের মধ্যে কারা থাকে, গভর্নর থাকেন, গভর্নর মানে আরবিআই এর গভর্নর, আরবিআই এর গভর্নর থাকেন, 4জন ডেপুটি গভর্নর থাকেন আরবিআই এর, 2জন ফিনান্স মিনিস্ট্রি রিপ্রেজেন্টেটিভ থাকেন, 4জন ডাইরেক্টর টু রিপ্রেজেন্টেটিভ লোকাল বোর্ড, মানে এই মুম্বাই, কলকাতা, চেন্নাই এবং নিউ দিল্লি, এই যে 4টি জায়গা এখানে লোকাল বোর্ড আছে, এই আরবিআই এর লোকাল বোর্ড সেই সমস্ত জায়গা থেকে রিপ্রেজেন্টেটিভদেরকে নিয়ে, এই 4 জায়গা থেকে 4জনকে নিয়ে আরবিআই এর যে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরের যে গঠন সেখানে ওনারা থাকছেন। তাহলে এই 4 ধরনের সদস্য কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরে থাকছে। এবার আসি কি, দ্য এক্সিকিউটিভ হেড অফ আরবিআই ইজ গভর্নর। তাহলে এক্সিকিউটিভ হেড কি, আরবিআই এর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্যনির্বাহী শাসক, মানে যার কথা অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক চলে তিনি হলেন, তাকে বলা হয় গভর্নর। এবার এখানে কয়েকটা কোশ্চেন্স আছে। দ্য ফার্স্ট গভর্নর অফ আরবিআই ওয়াজ স্যার ওসবর্ন স্মিথ। তাহলে আরবিআই এর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর কে ছিলেন, স্যার ওসবর্ন স্মিথ। ইনি ছিলেন বিদেশি। আর তারপরে কি বলছে, অ্যান্ড দ্য ফার্স্ট ইন্ডিয়ার গভর্নর অফ আরবিআই ওয়াজ সিডি দেশমুখ। ইনি ছিলেন দেশি বা আমাদের নিজস্ব ভারতীয় 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 গভর্নর কে ছিলেন সিডি দেশমুখ। এবার বলছে দ্য ফার্স্ট ওম্যান ডেপুটি গভর্নর অফ আরবিআই ওয়াজ কে জে উদয়সী। তাহলে ডেপুটি গভর্নর কে ছিলেন মহিলা, ভারতের প্রথম মহিলা ডেপুটি গভর্নর তিনি ছিলেন কে জে উদয়সী। এবারে বলছেন, এবারে পরেরটা কি আছে, দ্য অনলি প্রাইম মিনিস্টার, একমাত্র
প্রধানমন্ত্রী হু হ্যাড বিন দ্য গভর্নর অফ আরবিআই, আরবিআই এর গভর্নর হয়েছিলেন তিনি কে? মনমোহন সিং, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন। দ্য কারেন্ট গভর্নর অফ আরবিআই 2021 সালের কারেন্ট গভর্নরকে শক্তিকান্ত দাস 25তম। এইটা মাঝে মধ্যে চেঞ্জ হয়, আপনারা এটা কারেন্ট যে যিনি আছেন সেইটা সেই অনুযায়ী দেখে নিয়ে যাবেন, এবং যখন জানতে চাওয়া হবে যে আরবিআই এর গভর্নর কি একটা সময় বলে দেবে, সেই সময়কালেরটাই কিন্তু বলতে হবে, তবুও কারেন্টটা সবসময় জেনে রাখাই ভালো। নেক্সট স্লাইডে যাচ্ছি। মনিটারি পলিসি অফ আরবিআই, আরবিআই এর মনিটারি পলিসিটা কি, অর্থনৈতিক পরিকল্পনা কিভাবে কি করে আরবিআই সেটা একটু দেখি। ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতিতে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ইজ দ্য অনলি মনিটারি ইনস্টিটিউশন দ্যাট কন্ট্রোল দ্য মনিটারি সাপ্লাই, অর্থাৎ অর্থনৈতিক সাপ্লাই দেওয়ার কাজটা একমাত্র ভারতের এই যে প্রতিষ্ঠান আরবিআই, এই আরবিআই প্রতিষ্ঠানটি কিন্তু করে থাকে। অর্থনৈতিক সাপ্লাই, ভারতীয় বাজারে কি পরিমাণ অর্থনৈতিক সাপ্লাই হবে, সেই সমস্ত কতটা পরিমাণ ছাপা হবে অর্থ মানে কারেন্সি নোট যেগুলো, সেটা কিন্তু পুরোপুরি আরবিআই এর উপর নির্ভর করেই হয়। ইটস অবজেক্টিভ টু দ্য কারেক্ট দ্য ইকোনমিজ ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন, অর্থনীতিতে ইনফ্লেশন এবং ডিফ্লেশন এই দুটো যাতে ঠিক করা যায় সেই দিকের উপর ভর করে কারেন্সি বা ইকোনমি সিস্টেম ঠিক করে, অর্থনৈতিক পরিকল্পনা ঠিক করে, অর্থনীতিটাকে ঠিক করে আরবিআই। ভেরিয়াস মনিটারি পলিসি টুলস আর ইউজ টু রিজার্ভ বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ইনফ্লেশন বা ডিফ্লেশনটাকে আটকানোর জন্য মনিটারি পলিসি ঠিক করে কতগুলো সিস্টেমের মাধ্যমে। সেই সিস্টেমগুলো কি, সেই সিস্টেমগুলোকে বলা হচ্ছে পলিসি টুলস। পলিসি টুলসগুলো কি, যেগুলো কিনা রিজার্ভ ব্যাঙ্ক গ্রহণ করে যাতে করে ইনফ্লেশন বা ডিফ্লেশনটাকে ঠিক রাখা যায়। সেই পলিসিগুলো হলো ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, ব্যাঙ্ক রেট, রেপো রেট, ইটসেট্রা। এবার আমরা ইনফ্লেশন আর ডিফ্লেশনটা কি সেটা একটু জেনে নেই। পরীক্ষাতে ইনফ্লেশন এবং ডিফ্লেশনের উপর বেস করে অনেক সময় কোশ্চেন্স আসে। তাহলে আমরা প্রথমে ইনফ্লেশনটা দেখি। ইনফ্লেশন ইজ দ্য রেট অ্যাট হুইচ দ্য ওভারঅল লেভেল অফ প্রাইস অফ ভেরিয়াস গুডস অ্যান্ড সার্ভিসেস ইন অ্যান ইকোনমি রাইজ ওভার এ পিরিয়ড অফ টাইম। একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যখন কোনো দ্রব্য এবং পরিষেবার দাম বেড়ে যায়, খরচ বেড়ে যায়, সেটাকে আমরা ইনফ্লেশন বলি। As a result, money loses value because it is no longer buys as much as it did in previous times. এক্ষেত্রে ইনফ্লেশন হলে কি হয় না, টাকা পয়সার ভ্যালুটা কমে যায়, মূল্যটা কমে যায়। যে মূল্যে মানে আগে যে মূল্যে যে পরিমাণ জিনিস পাওয়া যেত, এখন সেই মূল্যে জিনিসের পরিমাণ কম পাওয়া যাবে, ইনফ্লেশনের মানে। ক্লিয়ার? দ্য পারচেসিং পাওয়ার অফ এ কান্ট্রিজ কারেন্সি ডিক্লাইন, মানে পারচেসিং যে পাওয়ার অর্থাৎ কেনার যে ক্ষমতা কোনো কারেন্সি বা নোটের, সেটা কিন্তু কমে যায় ইনফ্লেশন হলে। এবারে হাইপার ইনফ্লেশন শব্দটার মানেটা একটু জেনে নেই। হাইপার ইনফ্লেশন ইজ এ পিরিয়ড অফ ফাস্ট রাইজিং ইনফ্লেশন, তাহলে ইনফ্লেশন যদি দ্রুত হারে হয় তখন সেটাকে বলা হয় হাইপার ইনফ্লেশন। স্ট্যাগ ইনফ্লেশনটা কি? স্ট্যাগ ইনফ্লেশন ইজ এ পিরিয়ড অফ স্পাইকিং ইনফ্লেশন প্লাস স্লো ইকোনমিক গ্রোথ অ্যান্ড হাই আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ স্ট্যাগফ্লেশনটা কি? স্ট্যাগফ্লেশন হতে গেলে দরকার হচ্ছে ইনফ্লেশন, তার সাথে ইকোনমিক গ্রোথটা স্লো হতে হবে, অর্থনৈতিক উন্নয়ন, এবং তার সাথে আনএমপ্লয়মেন্ট বেকারত্ব সেটা যদি বিশাল হারে হয় সেটাকে হাই ইনফ্লেশন বলা হচ্ছে। তাহলে হাই ইনফ্লেশনে কি কি থাকছে? প্রথমত স্ট্যাগফ্লেশনে কি কি থাকছে? স্ট্যাগফ্লেশনে থাকছে ইনফ্লেশন, ইনফ্লেশনের সঙ্গে আর কি মিশছে? স্লো ইকোনমিক গ্রোথ প্লাস তার সাথে আর কি থাকছে? হাই আনএমপ্লয়মেন্ট, এটা হচ্ছে স্ট্যাগফ্লেশন। আর ডিফ্লেশনটা কি? ডিফ্লেশন ইজ ওয়েন প্রাইস ড্রপ সিগনিফিক্যান্টলি ডিউ টু লার্জ মানি সাপ্লাই, যখন টাকার সাপ্লাইটা বেশি হবে, ঠিক আছে, তখন দাম কমে যাবে। প্রাইস ড্রপ সিগনিফিক্যান্টলি মানে মূল্যটা কমে, দাম কমে যাবে। বাট প্রাইস ক্যান অলসো ফল ডিউ টু ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট, মানে বলতে চাইছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, বিভিন্ন টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টের ফলে প্রোডাক্টিভিটি যখন বেড়ে যায় তখন কি হবে? প্রোডাক্টিভিটি মানে কি, দ্রব্য উৎপাদন যদি বেড়ে যায় তাহলে দামটা কি হবে? দ্রব্যের দামটা কি হবে? দামটা কমবে। দেখা যাচ্ছে যে মার্কেটে আগে 3টে জিনিস আসতো, সেই মার্কেটে যদি এখন আরো বেশি দ্রব্য আসে, 3টের জায়গায় দেখা যাচ্ছে 9টা দ্রব্য এসে গেল, তখন সেটা তো বিক্রি করতে হবে। তখন কি হবে? তখন দ্রব্যের দাম কম দামে ছেড়ে দিতে হবে, নাহলে বিক্রি হবে না।
তাহলে ডিফ্লেশনটা কি না, ডিফ্লেশনটা মানি সাপ্লাই যখন বেড়ে যায় তখন মূল্য কমে যায়, দাম কমে যায়। ঠিক আছে, তাহলে এর পিছনে আরেকটা কারণ কি না, প্রোডাক্টিভিটি এবং টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট এগুলো যখন ইনক্রিজ হবে তখন কিন্তু ডিফ্লেশনটা দেখা দেবে। তাহলে আমি এই তিনটে যে ওয়ার্ড বললাম, তিন চারটে যে ওয়ার্ড, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ইকোনমির ক্ষেত্রে এই কোয়েশ্চেন্সগুলো সরাসরি এখান থেকে তুলে দেয়। ঠিক আছে, তো নেক্সট আমরা যাচ্ছি মনিটারি পলিসি ইনস্ট্রুমেন্ট। মনিটারি পলিসি যেটা আরবিআই নির্ধারণ করে যাতে করে অর্থনৈতিক স্থিতাবস্থা বজায় রেখে আরবিআই সেই মনিটারি পলিসিটা রেট করে, ঠিক করে। সেই ইনস্ট্রুমেন্ট যেগুলো পলিসি ঠিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যেগুলো আরবিআই থেকে ঠিক হয়, সেই ইনস্ট্রুমেন্টগুলো কি কি, ব্যাংক রেট, রেপো রেট, রিজার্ভ রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও রেট, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। প্রত্যেকটা জিনিস আমি ডিটেলস বলে দিচ্ছি। ব্যাংক রেটটা কি, দ্য ইন্টারেস্ট রেট দ্যাট দ্য সেন্ট্রাল ব্যাংক মানে হচ্ছে আরবিআই চার্জেস কমার্শিয়াল বা ডোমেস্টিক ব্যাংকস ফর লেন্ডিং দেম মানি ইজ রিফার টু অ্যাজ এ ব্যাংক রেট। তাহলে ব্যাংক রেটটা কি, যে রেটে আরবিআই অন্যান্য কমার্শিয়াল বা ডোমেস্টিক ব্যাংকগুলোকে টাকা ধার দেয় সেটাকে বলা হচ্ছে ব্যাংক রেট। বর্তমানে ব্যাংক রেট কত, 2023-এর, এটা চেঞ্জ হয় মাঝে মাঝে, মানে সমস্ত রেটগুলোই কিন্তু চেঞ্জ হয়। পরীক্ষাতে মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই রেটগুলো কিন্তু একটু দেখে যেতে হবে, বিশেষ করে WBCS পরীক্ষায় কিন্তু এই রেটের উপর বেস করে ইকোনমি থেকে কোশ্চেন্স আসে। তাহলে ব্যাংক রেট, বর্তমান ব্যাংক রেট, আমি 2023 সালের রেটের কথা বলছি, 6.15%। এবার আসছি রেপো রেট। রেপো রেটটা কি, অ্যাট হুইচ দ্য সেন্ট্রাল ব্যাংক মানে আরবিআই অর রিজার্ভ ব্যাংক বলেই দিয়েছে লেন্ডস শর্ট টার্ম মানি টু দ্য ব্যাংক। তাহলে যে রেটে ব্যাংকগুলো টাকা ধার দেয় অল্প সময়ের জন্য, স্বল্প মেয়াদি ঋণ দেয়, যে রেটে, সেটাকে রেপো রেট বলা হচ্ছে। রেপো রেট কত, রেপো রেট বর্তমান হচ্ছে 5.90%। এবার আসছি রিভার্স রেপো রেট, দ্য ফিক্সড ইন্টারেস্ট রেট অ্যাট হুইচ দ্য রিজার্ভ ব্যাংক অ্যাবজর্ব লিকুইডিটি ফ্রম ব্যাংকস অন অ্যান ওভারনাইট। তাহলে ব্যাংকের কাছ থেকে যে লিকুইডিটিগুলো রিজার্ভ ব্যাংক রেখে দেয় এবং তার জন্য একটা ইন্টারেস্ট দিতে হয়, সেই ইন্টারেস্টটাকে বলা হয় রিভার্স রেপো রেট। সেটা কত, 3.35%। এবার আসি ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর সংক্ষেপে। দ্য ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর, ইজ এ প্রপোর্শন অফ ক্যাশ দ্যাট অল ব্যাংকস মাস্ট কিপ অন ডিপোজিট উইথ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে ক্যাশ রিজার্ভ রেশিওটা বা সিআরআর হলো এমন একটা রেশিও, মানে ক্যাশ রিজার্ভ রেশিও এমন একটা রেশিও যেটা যে কোনো ধরনের ব্যাংককে অবশ্যই রিজার্ভ ব্যাংকের কাছে কিছু অংশ, তাদের যে কিছু মানে অংশ রাখতে হয় এবং তার জন্য একটা রেট দিতে হয়, সেই রেটটাকে বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এবার আসি স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, দ্য পার্সেন্টেজ দ্যাট দ্য ব্যাংক মাস্ট কিপ ইন শেপ অ্যান্ড লিকুইড অ্যাসেট সাচ অ্যাজ গভর্নমেন্ট সিকিউরিটি, ক্যাশ, গোল্ড। তাহলে গভর্নমেন্ট সিকিউরিটি, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট সিকিউরিটি, ক্যাশ, গোল্ডের জন্য একটা পার্সেন্টেজ আরবিআই ধার্য করে বিভিন্ন ব্যাংকগুলোকে, সেইটাকে বলা হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এটা আছে 18%। ক্যাশ রিজার্ভ রেশিও, সেটার পার্সেন্টটা বলে দিয়েছি, ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্ট আছে 4.50। এই ছকটা খুব ইম্পর্টেন্ট, এর উপরে বেস করে কিন্তু কোশ্চেন্স আসে। এইটা পরীক্ষাতে বসার আগে, যে সালে পরীক্ষা দেবেন সেই সময় কিন্তু তার আগে একটু দেখে যাবেন, এর থেকে কিন্তু প্রশ্ন আসে WBCS বিশেষ করে। ঠিক আছে, তো এই গেল আমার মোটামুটি আরবিআই বা ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পর্কে ধারণা। আশা করছি রিজার্ভ ব্যাংকের উপর বেস করে কম্পিটিটিভ এক্সামিনেশনে যে ধরনের কোশ্চেন্সগুলো আসে সেগুলো আমরা আনসার করতে পারবো। তো আজকের এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু নিয়ে আবার হাজির হব। সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।